বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: জ্যোতির্ময় জ্যোতি বসু যেমন দেখেছি তাকে। শুরু করছি। আমি তখন যে পত্রিকায় কাজ করি সেখান থেকে আমাকে একদিন বলা হলো পশ্চিমবাংলার দাপুটে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয়কে ইন্টারভিউ করতে। আমি তো ভয়েই মরি। অত বড় একজন নেতা, তার সামনে আমি কিভাবে গিয়ে হাজির হব? দপ্তরে চিঠি চলে গেল কাগজের তরফ থেকে, সঞ্জীব চট্টোপাধ্যায় আপনার সাক্ষাৎকার নেবে। তিনি লিখে পাঠালেন প্রশ্ন কি কি হবে। আমি একটা কাগজে 24টা প্রশ্ন লিখে পাঠিয়ে দিলাম। আমি মনে মনে জানি এই প্রশ্নগুলো পাঠাচ্ছি ঠিকই, কিন্তু আসলে আমি যা করব আমিই জানি। উনি বললেন, আধ ঘন্টার বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে, তাই হবে। এই জেনে রাইটার্স বিল্ডিংয়ে গেলাম। গিয়ে তার ঘরে ভয়ে ভয়ে ঢুকছি। তার সহায়ককে বললাম, সাক্ষাতের জন্য এসেছি। আমাকে বসতে বললেন সোফায়। টেপ রেকর্ডার আছে সঙ্গে, আছে বিখ্যাত ফটোগ্রাফার। কিছুক্ষণ পরে ক্ষিপ্র গতিতে জ্যোতি বসু মহাশয় বেরিয়ে এলেন নিজের চেম্বার থেকে। পরনে ধপধপে সাদা ধুতি, পাঞ্জাবি। তারপর বসে একটু ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে রুক্ষ গলায় বললেন, আপনার নাম কি? নাম বললাম। রাগ রাগ গলা মনে হচ্ছে। আমি দাঁড়িয়ে নমস্কার করে আবার বসলাম। উঠে বসে একটু সাহস সঞ্চয় করে নিলাম। তারপর বললাম, যদি কিছু মনে না করেন, আমি শুনেছি আপনি নাকি কখনো হাসেন না। জানতে পারি কি কারণ? হাসলে কি পার্সোনালিটি লিক করে যায়? প্রশ্ন শুনে হাহা করে হাসতে লাগলেন, এমন যেন সে হাসি আর বন্ধ হয় না। প্রথম প্রশ্নেই উনি এত কাছে এসে গেলেন, এত স্বাভাবিক হয়ে গেলেন, যেন আরেক মানুষ বেরিয়ে এলো। আমি তো অবাক, কাকে দেখছি? তারপরে তিনি সুস্থ গলায় বলতে লাগলেন, আমার প্রশ্নও চলতে লাগলো। অনেকক্ষণ কথা হয়ে গেছে। বারে বারে একটা খবর আসছে, মিঠুন চক্রবর্তীও বসে আছেন তার সঙ্গে ইন্টারভিউ করার জন্যে। উনি আগেই বলেছিলেন 30 মিনিট সময়। আমি বললাম, আমার একটা শেষ প্রশ্ন আছে। বললেন, বলো বলো, প্রায় বন্ধুরই মতো। বললাম, ধরুন আপনি আমার পিতা, তাহলে আপনি আমাকে কি উপদেশ দেবেন? ভালো হও, সৎ হও, শান্ত হও, কনস্ট্রাকটিভ হও, নিজেকে গঠন করো, চারপাশ গঠন করো, ভালো ভালো বই পড়ো, পড়াও, মানুষের মনের লেভেল উঁচু করে দাও, এইসবই বলবেন তো? আমি তো আপনার পুত্র। বললেন, পিতা হিসেবে আমার এইসবই তো বলা উচিত। বললাম, তাহলে আপনারা যাদের ক্যাডার বলেন, তারা মার মার কাট কাট করে পশ্চিমবঙ্গে এই রকম ঘুরে বেড়াচ্ছে কেন? আবার হাহা করে হেসে বললেন, তুমি বড় বদমাইশ। আমি বললাম, আপনারা বলেন প্রগতিমূলক সাহিত্য, বাস্তবমুখী সাহিত্য, সেই সাহিত্যে কি থাকা উচিত? উনি বললেন, শোনো, তুমি যে লেখো এটা আমি জানি। আমি তো ওই সব বই পড়ার সুযোগ পাই না, কিন্তু আমার স্ত্রী তোমার লেখা খুব পড়ে। বললাম, আমি নিজেকে ধন্য মনে করছি। ওনাকে আমার প্রণাম জানাই। বললেন, আমি ঠিক সময়ে পৌঁছে দেব। তারপর বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু ব্যাপারটা কি জানো? আমি যেখানে আছি, যে রাজনীতি করি, যাদের নিয়ে করি, সেখানে ব্যাপারটা অত সহজ নয়। বললাম, বুঝে গেছি। তারপর তাকে প্রণাম জানিয়ে
আমি বেরিয়ে আসছি, তিনি আমার দিকে এগিয়ে এলেন, যেন তার ইচ্ছে করছে আমার কাঁধে একটু হাত রাখেন, এত ঘনিষ্ঠ। আমি তখন যেন ওনার খুব আপনজন, এক নতুন জ্যোতি বসুকে আবিষ্কার করে ভেতরটা বেশ পুলকিত মনে হলো। এই যে মানুষে মানুষে সম্পর্ক, পরিবারের পারিবারিক সম্পর্ক, পিতা পুত্র, মাতা ভ্রাতা ভগ্নী, এই নিয়ে যে মানুষের একটা খণ্ড খণ্ড পরিবার সারা দেশে ছড়িয়ে আছে, সেখান থেকে বেরিয়ে আসছে শিক্ষিত সুন্দর সব যুবক যুবতীরা। উনি যেন সেটাও অনুধাবন করেছেন এবং সেটাও যেন তার উদ্দেশ্য। রাজনীতির অঙ্গনে কিন্তু তার মধ্যে সবসময় একটা ক্ষিপ্ততা, বিক্ষিপ্ততা, এই সবই ঘোরাফেরা করে, কিন্তু বাইরে তিনি যেন মনে হলো একটা অন্য মানুষ, কিন্তু বাইরে তিনি যেন মনে হলো একটা অন্য মানুষ।